আজকের আমরা দ্বাদশ শ্রেণীর তড়িৎচুম্বকের পার্ট 7 এর ক্লাস করব। এর আগের ক্লাসগুলোতে আমরা বায়ো-সাভার্ট সূত্র কি এবং বায়ো-সাভার্ট সূত্র থেকে দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র বের করেছিলাম এবং বৃত্তাকার লুপের জন্য চুম্বক ক্ষেত্র বের করেছিলাম। শুধু তাই নয়, আগের ক্লাসগুলোতে আমরা কয়েকটি বিশেষ ক্ষেত্রও পড়েছিলাম, যে দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য কয়েকটি বিশেষ ধরনের গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করেছিলাম, বা বৃত্তাকার লুপের জন্য উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান বিভিন্ন ক্ষেত্রে কেমন হয় সেগুলো বের করেছিলাম। আজকের আমরা শিখব, আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র। কি বিষয়টি আগে লিখি, কি শিখবো? তাহলে আজকের আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো পরিক্রমণ সূত্র, বা এটার আরো একটা নাম আছে চক্রীয় সূত্র, বা আরো একটি নাম আছে বদ্ধ পথের সূত্র। একই সূত্রটা কিন্তু এত রকম নামে পরিচিত। বিজ্ঞানী অ্যাম্পিয়ার এই সূত্রের ধারণা দিয়েছিলেন, তাই অ্যাম্পিয়ারের সূত্র বলা হয়। সূত্রটা কি? আসলে আমরা বায়ো-সাভার্ট সূত্র শিখেছিলাম, বায়ো-সাভার্ট সূত্র থেকে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে জেনেও ছিল, কিন্তু দেখো কি করেছিলাম, দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র আর বৃত্তাকার লুপের জন্য, তাই তো? কিন্তু দেখো, যদি একটা তারকে পেঁচিয়ে এরকম ভাবে আকৃতি দেওয়া যায়, এই যে বিশেষ আকৃতির একটি নাম আছে, এটিকে বলা হয় সলিনয়েড। আসছে আমরা ক্লাসের পরবর্তী অংশে। এরকম একটা তারকে পেঁচিয়ে পেঁচিয়ে সলিনয়েড তৈরি করা হলো, একে সলিনয়েড বলা হয়। এখন এর মধ্যে দিয়ে প্রবাহ গেলে, এই যে তারটা দেখানো হয়েছে, এর মধ্যে দিয়ে প্রবাহ গেলে কি হবে? এর মধ্যে দিয়ে প্রবাহ গেলে এর চারপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। এখন এই যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এর মধ্যে দিয়ে প্রবাহ গেলে যে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, তার মান কিভাবে নির্ণয় করবো? কোন একটা বিন্দুতে, এই বাইরের কোনো বিন্দুতে বা ভিতরের কোনো বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান তো নির্ণয় করা যাবে। হ্যাঁ, যাবে, কিন্তু সেটা বায়ো-সাভার্ট সূত্র থেকে করা খুব সমস্যাদায়ক। কারণ এতগুলো বৃত্তাকার লুপ, আমরা একটা বৃত্তাকার লুপ করে দেখেছিলাম কতটা জটিল হয়েছিল। ফলে এতগুলো বৃত্তাকার লুপের জন্য এখানে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করা বায়ো-সাভার্ট সূত্র থেকে খুবই সমস্যাদায়ক। কিন্তু এটা তো নিশ্চিত যে এই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, কিন্তু সেই চুম্বক ক্ষেত্রের মান আমরা বায়ো-সাভার্ট সূত্র থেকে সহজে নির্ণয় করতে পারছি না। তাই এই চুম্বক ক্ষেত্রের মান সহজে নির্ণয় করার জন্য আমরা এই অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র বা চক্রীয় সূত্র বা বদ্ধ পথের সূত্র প্রয়োগ করি। অর্থাৎ আমরা বলতে পারি, আমরা অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র থেকেই কোনো স্থানের চুম্বক ক্ষেত্রের মান বা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে তার চারপাশে যে চুম্বক ক্ষেত্র উৎপন্ন হয়, সেই চুম্বক ক্ষেত্রের মান বায়ো-সাভার্ট সূত্রের তুলনায় খুব সহজে নির্ণয় করতে পারি। তাই আমরা অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রটা শিখব। আমরা এও দেখাতে পারি, যদিও আমাদের পাঠ্যসূচিতে এখন অন্তর্ভুক্ত নয়, যে কি দেখাতে পারি, অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র থেকে বায়ো-সাভার্ট সূত্রের আকৃতিতে আনতে পারি, বা বায়ো-সাভার্ট সূত্রের থেকে অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র প্রতিষ্ঠা করতে পারি। প্রকৃতপক্ষে বলা উচিত, কি উচিত, যে অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র এবং বায়ো-সাভার্ট সূত্র অভিন্ন, প্রায় দেখতে আলাদা কিন্তু কার্যগতভাবে একই। যেমন তোমরা তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে আমরা শিখেছিলাম, কি মনে আছে? তড়িৎ ক্ষেত্র অধ্যায়ে আমরা শিখেছিলাম যে গাউসের উপপাদ্য থেকেও প্রাবল্য বের করছিলাম, আবার কুলম্বের সূত্র থেকেও প্রাবল্য বের করছিলাম, কিন্তু দুটো একই। অথচ গাউসের উপপাদ্য প্রয়োগ করার কারণ কি? কারণ গাউসের উপপাদ্য প্রয়োগ করলে আমরা খুব সহজে চুম্বক ক্ষেত্রটা নির্ণয় করতে পারি। কুলম্বের সূত্র থেকে যেটা সহজে নির্ণয় করতে পারি না, সেটা গাউসের উপপাদ্য থেকে খুব সহজে নির্ণয় করতে পারি। ঠিক একই রকম ভাবে এটাও তাই, অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রটাও তাই। আগে আমরা অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রটা বোঝার চেষ্টা করি, সূত্রটা কি বলছে। আচ্ছা, সূত্রটা পরিক্রমণ বা চক্রীয় বা বদ্ধ পথ কেন বলা হচ্ছে? বদ্ধ পথের কথা বলা হয় কেন? চক্রীয় মানে চক্রাকার পথে ঘুরে, তাই না? কেমন বিষয়টি দেখো, অ্যাম্পিয়ার প্রমাণ করেছিলেন গাণিতিকভাবে যে, ধরো এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে এই বোর্ডের তলে, এই চুম্বক ক্ষেত্রে একটা বদ্ধ পথ কল্পনা করলে, এরকম একটা পথ কল্পনা করলে, মানে চারিদিকে একটা এরকম দিয়ে যে কোনো আকৃতির একটা বদ্ধ পথ কল্পনা করলে চুম্বক ক্ষেত্রে এই যে বদ্ধ পথ কল্পনা করলেন, এই পথের প্রতিটি বিন্দুতে
বি এর মান পাবে তো নাকি? এই বদ্ধ পথের প্রতিটি বিন্দুতে বি এর যে মানগুলো পাওয়া যায় সেগুলো যদি আমরা যোগ করি, ইন্টিগ্রেশন, যোগ মানে কি, এই প্রত্যেকটা বিন্দুতে উৎপন্ন চুম্বক ক্ষেত্রের মানগুলো আমরা যোগ করতে থাকলে অসম্ভব ব্যাপার। তাই ইন্টিগ্রেশন করতে হবে অথবা সামেশন করতে হবে, সবচেয়ে সহজ উপায় ইন্টিগ্রেশন করা। তাই বলছি বদ্ধ পথ বরাবর, বদ্ধ পথ কেন বুঝলে, পথটা বদ্ধ হয়ে আছে, এরকম মুক্ত নয় কিন্তু, বদ্ধ পথ বরাবর কি করতে বলছে, দেখো লিখি, বদ্ধ পথ বরাবর আমরা যদি বি এর মানগুলো যোগ করি বা বি এর ইন্টিগ্রেশন করি, করলে কি আসবে, বলছে বি এর ইন্টিগ্রেশন করলে আসবে মিউ জিরো, এই যে বি এর পুরো মানগুলো সামেশন বা ইন্টিগ্রেশন বি করলে কত আসবে, মিউ জিরো ইন্টু আই। আইটা কি, এই বদ্ধ পথের মধ্যে যে প্রবাহ যাচ্ছে, এটা সেই গাউসের উপপাদ্যের মতো। গাউসের উপপাদ্য কি ছিল, বদ্ধ তল, আর এটা বদ্ধ পথ। পথ মানে একটা রেখা, তাই না, আর তল মানে দ্বিমাত্রিক তল। বদ্ধ পথ বরাবর যদি বি এর ইন্টিগ্রেশনটা করি, যেটাকে বলা হয় রেখা সমকলন, রেখা লাইন ইন্টিগ্রেশন ইংরেজিতে, করলে কি আসবে, রেখা সমকলনের মান এই বদ্ধ পথের মধ্যে যে পরিমাণ মোট অপরিবর্তী প্রবাহ যাবে তার মিউ জিরো গুণের সমান হয়। অর্থাৎ কেমন বিষয়টি, বিষয়টি হচ্ছে চৌম্বক ক্ষেত্রে, অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রটা একটু লিখি, চৌম্বক ক্ষেত্রে কোনো বদ্ধ পথ বরাবর, বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরে রেখা, এটা একটু মুছে দিলাম, চুম্বক ক্ষেত্র ভেক্টরে রেখা সমাকলনের মান, রেখা সমাকলন মানে ওই যে প্রত্যেক বিন্দুতে যে বি গুলো পাচ্ছি তার ইন্টিগ্রেশন, রেখা সমাকলনের মান ওই বদ্ধ পথের অভ্যন্তরে অবস্থিত মোট অপরিবর্তী মানে আমি এর আগের ক্লাসগুলোতেও বারবার বলেছি, এখানে প্রবাহ বলতে ডিসি কারেন্টকে বোঝায়, তাই অপরিবর্তী শব্দটা ব্যবহার করা হচ্ছে, কারণ এসি বাংলা হচ্ছে পরিবর্তী প্রবাহ। মোট অপরিবর্তী প্রবাহের মিউ জিরো গুণের সমান হয়। দেখো সূত্রটা পড়ে কিরকম গাউসের উপপাদ্যের কথা মনে পড়ছে না, গাউসের উপপাদ্যের মতোই এটা। দেখো গাউসের উপপাদ্য ছিল যে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট আধানের এপসাইলন জিরো গুণে 1/ε0 গুণের সমান। এটাও ঠিক তাই হলো, মিউ জিরো গুণের সমান হয়। অর্থাৎ আমরা যদি গাণিতিক রূপটা বলি কেমন হবে, গাণিতিক রূপ কার, অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র বা চক্রীয় সূত্র। চক্রীয় কেন বুঝতে পারলে, আচ্ছা প্রথমে বদ্ধ পথ কেন বুঝতে পারলে, পুরো পথটা বদ্ধ হতে হবে। আর একটা চক্রীয় কেন, যে বিন্দু থেকে যাত্রা শুরু করব, ওই যে বদ্ধ পথ বরাবর এই যে পথটা আঁকছিলাম, যে বিন্দু থেকে বি এর মান নিতে শুরু করব, প্রত্যেকটা বিন্দুতে নিতে নিতে চক্রাকারে ঘুরে আবার পুনরায় সেই বিন্দুতে ফিরে আসতে হচ্ছে, তাই এটাকে চক্রীয় সূত্র বলে। পরিক্রমণ মানে কি, ঘোরা, তাই এটাকে আর একটা নাম হচ্ছে পরিক্রমণ সূত্র। এর গাণিতিক রূপটা কি হয়, গাণিতিক রূপটা বলছে বি ডট ডিএল, বি ভেক্টর আর ডিএল ভেক্টর এর লাইন ইন্টিগ্রেশন, লাইন ইন্টিগ্রেশনকে ক্লোজড ইন্টিগ্রেশনও বলা হয়। ক্লোজড ইন্টিগ্রেশন কেন, বদ্ধ ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন যেখান থেকে শুরু করবে, যে বিন্দু থেকে শুরু হবে আবার সেই বিন্দুতে পুনরায় ফিরে আসতে হবে, তাই ক্লোজড ইন্টিগ্রেশন বি ডট ডিএল এর মান কত হবে, বলছে মিউ জিরো ইন্টু আই এন ক্লোজড, ই এন সি লিখলাম কেন, আই এন সি বলতে বোঝায় সি এল ও এস ডি, এটা হচ্ছে পূর্ণ শব্দ। কি আই এন ক্লোজ বলতে বলছে এই বদ্ধ পথের মধ্যে মোট যে কারেন্ট যাচ্ছে সেটা, মোট অপরিবর্তী প্রবাহ, অপরিবর্তী মানে ডিসি কারেন্টও বলতে পারো, অপরিবর্তী প্রবাহ। এই হলো অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র। আমরা অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রটা আমাদের পাঠ্যসূচিতে প্রমাণ করতে হবে না, যে অ্যাম্পিয়ারের সূত্রটি কি করে এলো, বি ডট ডিএল সমান মিউ জিরো আই এন ক্লোজড, এই সূত্রটা প্রমাণ করতে হবে না, এটা একটু জেনে রাখতে হবে। এখন আরেকটু সূত্রটা বিস্তৃতভাবে
ব্যাখ্যা করি, বিস্তৃতভাবে বোঝার চেষ্টা করি। দেখো ব্যাখ্যাটা কেমন। ধরো আমি এরকম একটা ছবি আঁকলাম, এরকম একটি পরিবাহীর মধ্যে দিয়ে, তারের মধ্যে দিয়ে আই কারেন্ট যাচ্ছে। হলো, গেলে কি হবে, এই যে আমরা বায়োসাভার্ট সূত্রের প্রথম প্রয়োগটা করেছিলাম, এই তারের মধ্যে দিয়ে প্রবাহ গেলে এর চারপাশে চুম্বক ক্ষেত্র হবে। আমি ধরো এই তারের চারপাশে এরকম একটা বৃত্তাকার পথ কল্পনা করলাম, যেটা বদ্ধ পথ বলা হচ্ছে। এই বৃত্তাকার পথ তারের চারিদিকে, চারিদিকে মানে কি, এই চুম্বক ক্ষেত্রেই বদ্ধ পথটা আছে। কেন চুম্বক ক্ষেত্র হয়েছে? তারের মধ্যে দিয়ে প্রবাহ যাওয়ার জন্য। এবার এই বদ্ধ পথ বরাবর যদি বি এর মানগুলোর ইন্টিগ্রেশন করি বা বি এর মানগুলো নিয়ে যোগ করি, কত আসবে? আসবে, দেখো ব্যাখ্যাটা এরকম করতে পারি যে ক্লোজড ইন্টিগ্রেশন বি ডট ডিএল এর মান কত হবে যেন, মিউ জিরো ইন্টু কি সূত্রটা, ইন্টু আই এন ক্লোজড। আই এন ক্লোজড মানে কি, বদ্ধ পথের মধ্যে দিয়ে যে প্রবাহটা যাচ্ছে। এখানে দেখো বদ্ধ পথের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, আই মানের কারেন্ট, তাই এখানে বসবে আই। এই অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রের প্রয়োগ হলো এক্ষেত্রে এটা। ধরো এরকম ঘটনা ঘটলো যে আমি যে বদ্ধ পথ কল্পনা করেছি, ধরো এই ছবিটাকে, এখানে এরকম একটা বদ্ধ পথ কল্পনা করেছি, তার মধ্যে দিয়ে দুদিকে দুটো প্রবাহ যাচ্ছে বিপরীত দিকে, এদিকে ধরো আই ওয়ান, এদিকে আই টু। অর্থাৎ আমরা এই যে পথ বরাবর যদি বি এর ইন্টিগ্রেশনটা করি এই বদ্ধ পথ বরাবর, কত আসবে? এই 2 নম্বর ছবির ক্ষেত্রে দেখো বি ডট ডিএল এর মান, এটা 1 নম্বর কেস, মানে 1 নম্বর ছবির ক্ষেত্রে বলতে পারো, এটা 2 নম্বর ছবির ক্ষেত্রে কেস 2, বি ডট ডিএল। বি ডট ডিএল মানে কি, এই লাইন ইন্টিগ্রেশনে বি এর বা রেখা সমকলন, বা বলতে পারো বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরের ইন্টিগ্রেশন করলে কত আসে, মিউ জিরো ইন্টু, এটা কত আসবে যেন, আই ওয়ান মাইনাস আই টু। কেন? কারণ দেখো এখানে বদ্ধ পথের মধ্যে দিয়ে দুটো প্রবাহ যাচ্ছে, একটা প্রবাহ উপরের দিকে, একটা প্রবাহ নিচের দিকে। ফলে বদ্ধ পথের অভ্যন্তরে মোট প্রবাহ কত, আই ওয়ান মাইনাস আই টু। এখন তোমার মনে হতে পারে যদি দুটো প্রবাহ একই দিকে যেত, মানে এমন যদি হতো, তখন কেমন লিখতাম? যদি এই বদ্ধ পথটা হতো, এর মধ্যে দিয়ে দুটো পরিবাহী, একদিকে কারেন্ট আই ওয়ান যাচ্ছে, এদিকেও কারেন্ট আই টু যাচ্ছে, মানে পরিবাহী দুটির মধ্যে দিয়ে আলাদা পরিমাণ প্রবাহ যাচ্ছে কিন্তু একই দিকে। এটা যেমন বিপরীত দিকে যাচ্ছে, এটা একই দিকে। এর ক্ষেত্রে কেমন আসবে, এটা কেস 3 যদি ভাবো, বি ডট ডিএল এর মান আসবে মিউ জিরো আই ওয়ান প্লাস আই টু। যেহেতু মোট প্রবাহ কত হবে, যোগফল একই দিকে যাচ্ছে, এখানে বিয়োগ হলে কেন, বিপরীত দিকে যাচ্ছে। যদি এমন হতো, ধরো এই হচ্ছে বদ্ধ পথ আর প্রবাহটা এরকম যাচ্ছে, মানে প্রবাহটা বদ্ধ পথের মধ্যে নেই। ভালো করে বোঝো, এই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ গেলে চারপাশে চুম্বক ক্ষেত্র হবে। আমি সেই চুম্বক ক্ষেত্রে এই বদ্ধ পথ কল্পনা করেছি। এক্ষেত্রে বি ডট ডিএল এর মান কত হয়, এক্ষেত্রে বি, আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ, এক্ষেত্রে বি ডট ডিএল এর মান হবে, বি ভেক্টর ডট ডিএল ভেক্টরের মান হবে মিউ জিরো ইন্টু জিরো। বা কেন জিরো? যেহেতু এই বদ্ধ পথের মধ্যে দিয়ে কোনো প্রবাহ যাচ্ছে না, তাই জিরো। ফলে গুণ করে দিলে এটা কত আসবে, জিরোই হতো। এটাই বলছে, দেখো অ্যাম্পিয়ারের পরিক্রমা সূত্রটা আশা করি আরেকটু পরিষ্কার হলো, যে চুম্বক ক্ষেত্রে আমি যদি কোনো বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরের রেখা সমকলন করি, তাহলে সেই বদ্ধ পথের অভ্যন্তরে মোট কি হবে, অপরিবর্তী প্রবাহের মিউ জুড়ে গুণের সমান হবে। এটি হলো অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র। এখন এই সূত্রটা প্রয়োগ করে আমরা চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব, কিন্তু তার আগে আমাদের জানতে হবে এই সূত্রটা প্রয়োগ করতে গেলে দুটো শর্তের প্রয়োজন হয়। তবে আমরা যে কোনো ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। এই যে দুটো শর্ত এবার শিখবো, এই দুটো শর্ত জানা থাকলে বা এই দুটো শর্ত প্রযোজ্য হলে খুব সহজে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারি। কি শর্তটা? তাহলে এবার আমরা শিখবো অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র প্রয়োগের শর্ত। দেখো অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রের গাউসের উপপাদ্য যেমন প্রয়োগের শর্ত ছিল, এখানেও কয়েকটি শর্ত আছে। পরিক্রমণ সূত্রের প্রয়োগের শর্ত,
কি বলছে শর্তটা বলছে প্রথমে যে পরিক্রমণ সূত্র প্রয়োগ করতে গেলেই একটি বদ্ধ পথ কল্পনা করতে হয়। পরিক্রমণ সূত্র প্রয়োগ করতে গেলেই একটি বদ্ধ পথ কল্পনা করতে হয়। এই যে বলছিলাম বদ্ধ পথ বরাবর তো ইন্টিগ্রেশন করব, রেখা সমকলন করব, তাই না? তাই সূত্রটাও প্রয়োগ করতে গেলে একটি বদ্ধ পথ কল্পনা করতে হয়। এই বদ্ধ পথকেই কি বলে? অ্যাম্পিয়ারের বদ্ধ পথ বলে। বোঝা গেল? তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করতে গেলে একটা প্রথমে বদ্ধ পথ কল্পনা করব। তোমার মনে পড়ছে গাউসের উপপাদ্য বলেছিলাম, শিখেছিলাম কি যে গাউসের উপপাদ্য প্রয়োগ করতে গেলে কিন্তু একটা বদ্ধ তল কল্পনা করতে হয়, এখানে বদ্ধ পথ। আচ্ছা, ওটাকে গাউসীয় তল বলতে, এটাকে অ্যাম্পিয়ারের বদ্ধ পথ বলে। আচ্ছা, বদ্ধ পথটা এমন ভাবে কল্পনা করতে হয়, বদ্ধ পথ তো কল্পনাই করতে পারো। যেমন দেখো, এই তারের মধ্যে দিয়ে প্রবাহ গেলে, এই যে দীর্ঘ পরিবাহী এর মধ্যে দিয়ে প্রবাহ গেলে এর চারপাশে বদ্ধ পথ কল্পনা করছো, কিন্তু সেই বদ্ধ পথটা এমন ভাবে কল্পনা করবে, সেই ধরো এরকম ভাবেও বদ্ধ পথ হতে পারে, এটাও তো বদ্ধ পথ হলো। কিন্তু এইটা হলে এর ইন্টিগ্রেশন করাটা মুশকিল হবে, কোনটা? বি ডট ডিএল এর মানটা বের করা। তাই বলছি যে বদ্ধ পথ কল্পনা এমন ভাবে করতে হবে যাতে বদ্ধ পথের প্রতিটি বিন্দুতে চুম্বক ক্ষেত্র ধ্রুবক হয়। চুম্বক ক্ষেত্র যেটা বি বলছিলাম, এমন ভাবে বদ্ধ পথটা কল্পনা করার চেষ্টা করব যাতে প্রতিটি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বি ধ্রুবক হয়। কি বলবে যে সবসময় স্যার বি এর মান একই থাকবে যে কোনো বদ্ধ পথের ক্ষেত্রে? সেটা অনেক ক্ষেত্রে আছে, যেমন বদ্ধ পথ কল্পনা করতে গেলে হয়তো বি এর মান সব জায়গায় একই থাকলো না, কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি এমন ভাবে বদ্ধ পথটা যেহেতু ওটা কল্পনা করছি, এমন পথ কল্পনা করব যাতে বি এর মানটা ধ্রুবক থাকে। তাই বলছি যে বদ্ধ পথের প্রতিটি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বি ধ্রুবক হয়। একে কি বলে যেন? ধ্রুবকের সূত্র। তা বলে কি যে এ বি এর মান ধ্রুবক না হলে এই সূত্র কি প্রয়োগ করা যাবে না? পরিক্রমণ সূত্র হ্যাঁ করা যাবে, কিন্তু যদি এটা হয় খুব সহজে প্রয়োগ করতে পারো, তাই বলছি যে ধ্রুবক হয়। আর 3 নম্বর এটা কি? 3 নম্বর, বদ্ধ পথের এমনভাবে বদ্ধ পথটা কল্পনা করতে হবে যাতে বদ্ধ পথের প্রতিটি বিন্দুতে বি ভেক্টর ও ডিএল ভেক্টর, ডিএল তোমরা জানো প্রবাহ অংশ, আইডিএল বলা উচিত, বি ও ডিএল ভেক্টরের মধ্যবর্তী কোণটা কত? বিএল ভেক্টর, বি ও ডিএল ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে জানো? 0 ডিগ্রি। চেষ্টা করবো 0 ডিগ্রি রাখার জন্য, যে অনেক সময় 0 ডিগ্রি না হয়ে গিয়ে 90 ডিগ্রি হলো, হতে পারে 180 ডিগ্রি হলো, হতে পারে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করব যে বদ্ধ পথটা এমন ভাবে কল্পনা করি যাতে মধ্যবর্তী কোণটা বি আর ডিএল এর মধ্যবর্তী কোণটা 0 ডিগ্রি হয়। একে কি বলে জানো? একে স্পর্শকের সূত্র বলে, স্পর্শকের সূত্র বলে। অর্থাৎ অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র প্রয়োগ করতে গেলে এই 3টে বৈশিষ্ট্য মাথায় রেখে বদ্ধ পথটা কল্পনা করতে হবে। বোঝা গেল? এইটা ছাড়াও প্রয়োগ করতে পারি, কিন্তু প্রয়োগ করতে গেলে অসুবিধা হয়। আরেকটা জিনিস, না এটা থাক, এবার শেষে শিখবো যে অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র কখন প্রয়োগ করা যায় না, কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে যায় না একটু বলে দিই। বারবার বলছি, এখানে কারেন্টটা অপরিবর্তী প্রবাহ হতে হবে, অপরিবর্তী ডিসি কারেন্ট হতে হবে, তাই না? যদি এই পরিবাহীর মধ্যে দিয়ে বা বদ্ধ পথের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে সেটা যদি এসি প্রবাহ ঘটে, পরিবর্তী প্রবাহ ঘটে, তখন কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারবো না, তখন এই সূত্রটাকে আবার সংশোধন করতে হয়। তা আমাদের জানতে চাই যে কখন প্রয়োগ করা যায় না, সেটা বলবো যে যখন বদ্ধ পথের মধ্যে দিয়ে প্রবাহটা ডিসি কারেন্টের পরিবর্তে এসি হবে, বা অপরিবর্তী প্রবাহের পরিবর্তে পরিবর্তী প্রবাহ যাবে। এই হলো অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র। এবার আমরা কি করব?
এবার আমরা শিখব অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র প্রয়োগ করা শিখব। আমাদের পাঠ্যসূচিতে 3টে প্রয়োগ আছে, অর্থাৎ অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র প্রয়োগ করে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। একটা আছে দীর্ঘ ঋজু পরিবাহী। বলবে দীর্ঘ ঋজু পরিবাহী তো আমরা করেছি, হ্যাঁ করেছি। কোন সূত্র প্রয়োগ করে? বায়ো-সাভার্ট সূত্র প্রয়োগ করে। এখন করব কি, অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র প্রয়োগ করে দীর্ঘ ঋজু পরিবাহী করব। আর দুটো নতুন আছে, কি সেটা হচ্ছে সলিনয়েড। ক্লাসের শুরুতে আজকে বলছিলাম সলিনয়েডের গল্প, এবং টরয়েডের জন্য চুম্বক ক্ষেত্র। আজকে আমরা শিখি যে একটি দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্রের মান কিভাবে অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র থেকে নির্ণয় করা যায়। তার আগে বোর্ডটা পরিষ্কার করে নিই। আমাদের অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রটা আমাদের পাঠ্যসূচির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরিক্রমণ সূত্র পড়ে যেমন ওপরে গাউসের উপপাদ্য থেকে প্রশ্ন পড়ে, গাউসের উপপাদ্যের একটি প্রয়োগ প্রায় বছর প্রশ্নতে পড়ে, এখানেও তাই অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র প্রয়োগ পড়ে। 3টে আছে, এই সলিনয়েড আর টরয়েডটা অধিকাংশ ক্ষেত্রে পড়ে, কিন্তু আমরা 3টেই শিখব। কি শিখব? অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রের প্রয়োগ। পরিক্রমণ সূত্র প্রয়োগ। কোন প্রয়োগটা করব? দীর্ঘ ঋজু পরিবাহী তারের জন্য চুম্বক ক্ষেত্র। এ দিয়ে লিখি। 3টে প্রয়োগ আছে। প্রথমটা কি শিখছি? দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র। আচ্ছা, আমরা বায়ো-সাভার্ট সূত্র প্রয়োগ করে নির্ণয় করেছিলাম, একবার যদি মনে করে নিই কেমন ছিল। এরকম একটি তার, তারের মধ্যে এর অনেকগুলো আবার ক্ষেত্র করেছিলাম, তাই না? এই তারের মধ্যে দিয়ে প্রবাহ যাচ্ছে, তার জন্য এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করেছিল। মনে আছে কত? দেখো এই ছিল, যদি তারটি অসীম দীর্ঘ এমনি ক্ষেত্রে হয়, সাধারণ ক্ষেত্রে μ0/4π I/r sin θ1 প্লাস sin θ2। আর বিশেষ ক্ষেত্রে অর্থাৎ তারটি যদি অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী হয়, তখন θ1 θ2 কত হয়? 90 ডিগ্রি। ফলে বসালে এটা কত এসেছিল? দেখো বি এর মান এসেছিল μ0/4π 2I/r। এটা আমরা শিখেছিলাম বায়ো-সাভার্ট সূত্র প্রয়োগ করে। এবার এটাই বের করব পরিক্রমণ সূত্র প্রয়োগ করে। কি ধরলাম এবি একটি অসীম, আচ্ছা অসীম দৈর্ঘ্যের কত ব্যাখ্যাটা দেবো না। অসীম দৈর্ঘ্য মানে তারটা অসীম নয়, তারের থেকে এই দূরত্বটা খুবই ক্ষুদ্র হলে সেটাকে অসীম বলে। এখন আমরা বোর্ডে আঁকছি, একটু বড় করে আঁকছি, এই দূরত্বটা খুবই ক্ষুদ্র হলেই তবেই তো তারটা অসীম দৈর্ঘ্যের হবে। কি হলো? বলছে যে এবি একটি, ধরি কি, ধরি এবি একটি অসীম দৈর্ঘ্যের পরিবাহী, অসীম দৈর্ঘ্যের পরিবাহী, তাই তো? পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত? পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই। আর কি, পরিবাহী থেকে আর দূরে এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। একই রকম গল্প, পরিবাহী থেকে আর দূরে এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করব। তাই কি করছি, এবার আমরা অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র প্রয়োগের শর্তগুলি আছে। প্রথম শর্তটা মনে করে দেখো, লেখা হয়েছিল একটু আগেই শিখছিলাম, যে পরিক্রমণ সূত্র প্রয়োগ করতে গেলে একটি বদ্ধ পথ কল্পনা করো। আর এমন ভাবে বদ্ধ পথটা কল্পনা করো যাতে সব কি হয়, সব বিন্দুতে বি এর মান ধ্রুবক থাকে, আর বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। এরকম ভাবে করব। আর অবশ্যই আরেকটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, যে বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাইছি সেই বিন্দুটা যেন আমি যে বদ্ধপথ কল্পনা করছি তার উপরে অবস্থান করে। অর্থাৎ আমি এখানে যে বদ্ধপথ কল্পনা করব, দেখো এই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ যাচ্ছে, তো এখানে চুম্বক ক্ষেত্র বের করতে বলেছে। এর চারপাশে বদ্ধপথে এরকম আয়তকার পথ কল্পনা করতে পারি, বর্গাকার পথ কল্পনা করতে পারি, ত্রিভুজ আকৃতি পথ কল্পনা করতে পারি, বৃত্তাকার পথ কল্পনা করতে পারি, যে কোনো
আকৃতি বা কোনো নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট নাও হতে পারে, কিন্তু চেষ্টা করবো এই তিনটে শর্ত রাখার জন্য। আমি এখানে কি করছি যেন, এই এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করার জন্য তারকে অক্ষ করে আর ব্যাসার্ধের এরকম বৃত্তাকার লুপ কল্পনা করলো। কেন আর ব্যাসার্ধে? কারণ আর ব্যাসার্ধের বৃত্তাকার লুপ কল্পনা করলেই এম বিন্দুটা ওই বদ্ধ পথের উপরে থাকবে। বলেছি যে যে বদ্ধ পথটা কল্পনা করব সেই পথের উপর যেন এম বিন্দুটা থাকে, অর্থাৎ যে বিন্দুতে চুম্বক ক্ষেত্র আমরা নির্ণয় করতে চাইছি। বদ্ধ পথ কল্পনা করলাম। এবার তাহলে আমরা কি বলবো, যে তারকে অক্ষ করে, পরিবাহীকে অক্ষ করে বা তারটিকে অক্ষ করে আর ব্যাসার্ধে বৃত্তাকার পথ কল্পনা করা হলো। এটি হলো অ্যাম্পিয়ারের বদ্ধ পথ। দেখো এই যে এইটা দেখো, ওই ছবিটা থেকে এটা বুঝতে পারো, এই তার এর চারপাশে এরকম বৃত্তাকার পথ কল্পনা করেছি, তার থেকে বৃত্তাকার পথের উপর প্রত্যেকটি বিন্দুর দূরত্ব একই হবে। কত হবে? আর। ফলে আমরা বলতে পারি যে তারের এই যে বদ্ধ পথের উপর প্রত্যেকটি বিন্দুতে বি ধ্রুবক হবে। দেখো আমি বৃত্তাকার পথ কল্পনা করলে কি সুবিধা হলো, যে বদ্ধ পথের প্রত্যেকটা বিন্দুতে বি ধ্রুবক হয়ে গেল, যেটা আমরা চাইছিলাম। আর কি হবে যেন, বি ভেক্টর এবং ডিএল ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। কেন? যে কোনো বিন্দুতে। দেখো আমি এক্ষুনি বলি, ধরো এখানে কেন 0 ডিগ্রি হবে? মনে আছে তো, আমরা শিখেছিলাম বায়োসাভার্ট সূত্রে যে ধরো এই তারের মধ্যে দিয়ে প্রবাহ গেলে এই জায়গাটা চুম্বক ক্ষেত্রের অভিমুখ কিভাবে নির্ণয় করব? ডান হাতের মুষ্টিবদ্ধ নিয়ম। এই ডান হাতটা মুঠো মেরে ধরবো কোন দিকে? কারেন্ট যেদিকে যাচ্ছে, কারেন্টের দিকে যেন বৃদ্ধাঙ্গুলিটি থাকে, তাহলে এই আঙুলগুলো, বাকি আঙুলগুলো চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। এখন আমাদের প্রবাহ কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। ফলে এম বিন্দুতে, মানে যে বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে চলেছি বা যে বিন্দুতে এই বদ্ধ পথের উপর একটি ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়েছে, দেখো এই যে বৃত্তাকার পথে এরকম ভাবে গিয়েছে তো, এই জায়গাটায় যদি আমি এরকম ভাবে মুঠো মেরে ধরি, এই আঙুলটা কারেন্টের দিক নির্দেশ করছে উপরের দিকে, আর এই বাকি যে আঙুলগুলো সেটা কোন দিকে যাচ্ছে? এটা স্পর্শক বরাবর এদিকে চলে যাচ্ছে, তাই না? এইভাবে চলে যাচ্ছে, এইভাবে ভিতরের দিকে। এখানে হলে এই বোর্ডের তলের সঙ্গে ভিতরের দিকে, সেটা দেখাতে পাচ্ছি না বলে এইভাবে দেখানো। আর ডিএল এর অভিমুখ কি হবে? ডিএল মানে ওই তারের স্পর্শক বরাবর হবে, একটা বৃত্তাকার তার স্পর্শক বরাবর হবে ডিএল এর অভিমুখ। যেমন আমরা বৃত্তের এই জায়গাটা ডিএল ধরেছিলাম, তো এই যে ডিএল, ওটা তো পাশ ভাবে আঁকা আছে, এর ডিএল এর অভিমুখ কোন দিকে? স্পর্শক বরাবর। আর প্রবাহ মাত্রা আর বি এর অভিমুখও একই দিকে হচ্ছে, ফলে এখানটায় থিটা 0 ডিগ্রি হচ্ছে। বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ। একই রকম ভাবে আমরা দেখাতে পারি কি, বদ্ধ পথের প্রতিটি বিন্দুতে এই ঘটনাটি ঘটে, অর্থাৎ বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। সেটা আমরা এখানে উল্লেখ করব যে বদ্ধ পথের প্রতিটি বিন্দুতে কি হয়, বদ্ধ পথে কেন বলে দেবো, বদ্ধ পথের প্রতিটি বিন্দুতে বি ধ্রুবক, আর কি হচ্ছে, আর বি ভেক্টর ও ডিএল ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হচ্ছে? মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। এই কারণেই আমি বৃত্তাকার পথ কল্পনা করেছি। আমি যদি বৃত্তাকার না করে অন্য কোনো আকৃতি বিশিষ্ট বদ্ধ পথ কল্পনা করতাম, তখন দেখতে যে বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হতো না সব জায়গায়, বা সব জায়গায় বি ধ্রুবক থাকতো না। তাই বৃত্তাকার পথ কল্পনা করলাম। এবার লিখবো কি, হয়ে গেল। পরিক্রমণ সূত্র থেকে পাই, পরিক্রমণ মানে অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্র লেখা উচিত। পরিক্রমণ সূত্র থেকে পাই কি পাচ্ছে দেখো, ক্লোজড ইন্টিগ্রেশন বি ভেক্টর ডট ডিএল ভেক্টর সমান কত হয়? মিউ 0 আই এনক্লোজড। এটাই আমরা সূত্র জানি। এখন এখানে কি লিখবো? এখানে লিখবো পরের লাইনে বি ডিএল কস 0 ডিগ্রি। কেন? কারণ বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, ফলে বি ডিএল, আর তুমি জানো এ ডট বি মানে এ বি কস থিটা, তাই বি ডিএল কস 0 ডিগ্রি সমান মিউ 0 ইন্টু বদ্ধ পথের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে? আই এনক্লোজ মানে কি, বদ্ধ পথের মধ্যে দিয়ে যে প্রবাহটা যাচ্ছে, অর্থাৎ ওই তারের মধ্যে দিয়ে যে প্রবাহ যাচ্ছে, আমরা তারের মধ্যে দিয়ে প্রবাহটা আই ধরেছি, তাই মিউ 0 আই হলো। ফলে বিটা বাইরে চলে আসবে, কেন বলেছি? বিটা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন ডিএল কস 0 ডিগ্রি 1 মিউ 0 আই হলো। এর পরের লাইনটা এখানে লিখছে, কি হলো? পরের লাইন আমরা লিখতে পারি, দেখো বি ইন্টিগ্রেশন ডিএল মানে কথা হচ্ছে 2 পাই আর,
কেন ইন্টিগ্রেশন ডিএল মানে কি, এই পথের উপর যে ক্ষুদ্র দৈর্ঘ্য নিচ্ছিলাম সেই দৈর্ঘ্যগুলোর যোগফল। ফলে আমি এই ক্ষুদ্র ক্ষুদ্র যে দৈর্ঘ্যগুলো নিয়েছিলাম সেগুলো যদি যোগ করতে থাকি কি আসবে, ওই পথটার পরিধি অর্থাৎ 2πr। তাই ডিএল এর জায়গায় 2πr বসালাম, সমান কত, μ0 ইন্টু আই, অর্থাৎ বি সমান কত এলো দেখো, μ0 বাই 2π ইন্টু আই বাই আর, বা বি সমান কত এলো, μ0 বাই 4π 2i বাই আর। অসীম দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র চলে এলো। এটা কিন্তু আমরা করেছিলাম, বায়োসাভার্ট সূত্র প্রয়োগ করে এই মানটা বের করেছিলাম। সে কত গণনা করতে হয়েছিল মনে করতে, যদি দেখো এটা দেখো কত সহজে চলে এলো। ওই জন্য বলছি যে অ্যাম্পিয়ারের পরিক্রমার সূত্র থেকেও আমরা চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারি, কিন্তু বায়োসাভার্ট সূত্রের তুলনায় অনেক সহজে নির্ণয় করতে পারি। এই একটি উদাহরণ শিখলাম দীর্ঘ ঋজু পরিবাহী। আচ্ছা, এখানে আরেকটা ঘটনা দেয় জানো, যে এই যে বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করছে এটা তো বাইরে, যদি ভিতরে হতো তখন কেমন হতো, ভিতরে মানে তারটির অভ্যন্তরে চুম্বক ক্ষেত্র কেমন হতো। দেখো পরিবাহীটি অভ্যন্তরে হতো তখন চুম্বক ক্ষেত্র আমরা কিভাবে নির্ণয় করতাম, অর্থাৎ পরিবাহীটি একটু বড় করে মোটা করে আঁকি, কেমন বিষয়টি দেখো, এরকম একটু বলে দিই তোমরা পেরে যাবে। এই তারটাকে একটু, ওই যে একটি রেখা দিয়ে তার প্রকাশ করেছিলাম, এটা একটু বড় করে আঁকি। এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে, তারের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। এবার তারের অক্ষ এটা ধরো, ডট ডট লাইনটা, এই জায়গাটায় আর দূরে এম বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করতে বলেছে। আগে এম বিন্দুটা তারের বাইরে ছিল, এখন ভিতরে চলে গেল। একই রকম ভাবে লিখবো, এই যে গল্পগুলো লিখছিলাম যে এবি তার, তারের মধ্যে দিয়ে আই প্রবাহ যাচ্ছে পরিবাহী থেকে আর দূরে এম বিন্দুতে, অবশ্যই বলবো এম বিন্দুটি ভিতরে আছে, চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে, যা যা লিখেছিলাম। এখানে এরকম একটা বদ্ধ পথ কল্পনা করব, দেখো এই বদ্ধ পথ কল্পনা করব, আর ব্যাসার্ধের বৃত্তাকার পথ, সুন্দর করে কি দেখে বোঝা যাচ্ছে কি, এই যে আর ব্যাসার্ধের পথ কল্পনা করলাম, এটাই হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধ পথ। ফলে ইন্টিগ্রেশন করলে কি আসবে দেখো, এই শুধু পাল্টে যাবে এই ইন্টিগ্রেশনের জায়গাটা, এই জায়গাটা, বাকিগুলো সব লেখা একই থাকবে, যা যা লিখেছিলাম বিন্দুটি যখন বাইরে হয়। ফলে আমি আর বিস্তৃত দেখলাম না, তোমরা লিখে দেবে যে প্রবাহ মাত্রা আই গেল। আচ্ছা, তারটার ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি বড় হাতের আর, তাই কি হচ্ছে ছোট হাতের আরটা লেস দেন বড় হাতের আর হলো, ফলে তাই তো বিন্দুটি ভিতরে চলে এলো, এম বিন্দুটি। সব গল্প একই লিখে নেওয়ার পরে এই ইন্টিগ্রেশন থেকে আলাদা হবে। দেখো ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান কত ছিল, μ0 আই এনক্লোজড, তারপরে লাইনে কি লিখেছিলাম, বি ডিএল cos 0 ডিগ্রি সমান μ0, এখানে আই এনক্লোজডটা কত হবে যেন, দেখো এইটুকুনি পথ, এর মধ্যে দিয়ে যেটুকুনি কারেন্ট যাচ্ছে, আগে পুরো পথের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল, পুরো কারেন্টটা, কারণ আমাদের বদ্ধ পথটা বাইরে ছিল, ফলে বদ্ধ পথের অভ্যন্তরে কারেন্ট ছিল কি, পুরো তারটার মধ্যে দিয়ে যাচ্ছিল। এখন কিন্তু তাই হবে না, এখন কারেন্টটা কত হবে দেখো, আমি বলতে পারি যে পাই আর স্কয়ার ক্ষেত্রফল, এই পুরো ক্ষেত্রফল দিয়ে কতটা কারেন্ট যায়, আই প্রবাহ যায়, তাহলে একক ক্ষেত্রফলে কতটা যায়, আই বাই পাই আর স্কয়ার। ফলে এই পাই ছোট হাতের আর স্কয়ার ক্ষেত্রফল দিয়ে কতটা যাবে, আই পাই আর স্কয়ার ইন্টু পাই আর স্কয়ার, এটাই হবে আমাদের আই এনক্লোজড। মানে এইটুকুনির মধ্যে দিয়ে কতটুকু প্রবাহ যাচ্ছে সেটাই, ওই পদ্ধপত্রগুলি আই এনক্লোজে যায় কত বসে, পাই পাই কেটে যাচ্ছে, মানে আই আর স্কয়ার বাই বড় হাতের আর স্কয়ার। এই হলো তফাৎ। আগের ক্ষেত্রে মানে কি, যখন বিন্দুটি বাইরে ছিল তখন মোট প্রবাহ কি ধরে নিয়েছিলাম, আই ধরেছিলাম, এখানে কিন্তু আই ধরা যাবে না। এবার যা যা করেছিলাম, বিটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন ডিএল সমান μ0 আই আর স্কয়ার বাই আর স্কয়ার, বা ডিএল এর মান কত 2π আর হবে μ0 আই আর স্কয়ার বাই আর স্কয়ার। ফলে বি কত আসছে দেখো, বিটা তো বের করতে হবে আমাদের, বি এর মান হচ্ছে μ0 বাই 2π, আর একটা একটা আর উঠে যাবে, আই আর বাই আর স্কয়ার। এই হলো যখন বিন্দুটি ভিতরে থাকবে, সবকিছুই একই, শুধু এই আইটা পাল্টে যাবে, আই এনক্লোজটা। অর্থাৎ অ্যাম্পিয়ারের পরিক্রমণ সূত্রে দীর্ঘ ঋজু পরিবাহী আমরা কিন্তু দুটো ক্ষেত্র করলাম, যখন বিন্দুটি বাইরে আছে, যখন বিন্দুটি ভিতরে আছে। এরপরে বলেছি দুটো গুরুত্বপূর্ণ ক্ষেত্র আছে, দীর্ঘ সলিনয়েড আর একটি হচ্ছে টরয়েড। সলিনয়েডের জন্য চুম্বক ক্ষেত্র এবং টরয়েডের জন্য চুম্বক ক্ষেত্র নির্ণয় করব পরের ক্লাসে। আজকের এই পর্যন্ত থাকলো, পরের ক্লাসে দেখা হচ্ছে।